এভরিওয়ান আসসালামু আলাইকুম। বর্ণমালা অনলাইন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। তো আমরা পড়ছিলাম আইসিটি প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের আমি এর আগের ভিডিওতে পড়িয়েছি তোমাদের এই পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত আমাদের কিন্তু ক্লিয়ার। এখন আমরা নিচে থেকে পড়া শুরু করব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে বড় প্রণোদনা হলো এর মাধ্যমে নিত্য নতুন কাজের ক্ষেত্র তৈরি হয়। মানে কি, এর মাধ্যমে নতুন কাজের সৃষ্টি হয়, ফলে অনেক বেশি কাজের সুযোগ তৈরি হয়। বাংলাদেশে মোবাইল ফোনের বিস্তার ও নতুন কর্মসংস্থান, অর্থাৎ বাংলাদেশে যে মোবাইল ফোনের বিস্তার লাভ করেছে, অর্থাৎ নতুন যে স্মার্টফোনগুলো লঞ্চ হয়েছে, এগুলোর ফলে কি কি নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে সেগুলো এখন দেখব। জাতীয় রাজস্ব আয় বৃদ্ধি ছাড়াও কেবল মোবাইল ফোনের বিকাশের ফলে বাংলাদেশের অনেক সেক্টরে বিপুল পরিমাণ নতুন কর্মের সৃষ্টি হয়েছে। অর্থাৎ কি, জাতীয় রাজস্ব আয় বৃদ্ধি ছাড়াও কেবল জাস্ট মোবাইল ফোনের বিকাশের ফলে কিন্তু বাংলাদেশে অনেক ক্ষেত্রে তোমার দেখো এই কর্মসংস্থানের মানে মানুষের কাজ করার সুযোগ কিন্তু বেড়ে গেছে। মানুষ যে কাজ করবে একটা সেক্টরে, সেই সেক্টরগুলো কিন্তু বেড়ে গেছে। এখন দেখো কি কি ক্ষেত্রে দেখো, মোবাইল কোম্পানিতে কাজের সুযোগ, অর্থাৎ যে মোবাইল কোম্পানিগুলো আছে, যে কোম্পানিগুলো মোবাইল বানায়, যেমন আইটেল, ওয়ালটন, এরপরে আরও অনেক কোম্পানি আছে, এগুলোর ক্ষেত্রে দেখো সেইগুলো কোম্পানিতে কাজ করার সুযোগ বেড়েছে। দেশের সকল মোবাইল অপারেটর কোম্পানিতে বিপুল সংখ্যক কর্মীর কর্মসংস্থান হয়েছে। একটি মোবাইল কোম্পানি বর্তমানে দেশের সবচেয়ে বড় প্রযুক্তি বিষয়ক কোম্পানি। মোবাইল ফোন সেট বিক্রয়, বিপণন ও রক্ষণাবেক্ষণ। আচ্ছা, মোবাইল হ্যান্ডসেট বিক্রয়, অর্থাৎ বিক্রয়ের জন্য একটা নির্দিষ্ট শোরুম আছে। তারপর বিপণনের জন্য কিন্তু আছে, রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু একটা দোকান বা শোরুম আছে। এই ক্ষেত্রেও কিন্তু আমাদের অর্থাৎ সাধারণ মানুষের কর্মক্ষেত্রের সৃষ্টি হয়েছে। দেশের প্রায় 12 কোটি মোবাইল গ্রাহকের মোবাইল ফোন সেট সরবরাহ, সেগুলো বিপণন, বিক্রয় এবং পরবর্তীকালে প্রক্রিয়োত্তর সেবার জন্য বিপুল পরিমাণ কর্মীর চাহিদা সৃষ্টি হয়েছে। এখন দেখো, একটা স্মার্টফোন বিক্রয়, আমরা যদি একটা স্মার্টফোন কিনতে চাই তাহলে কিন্তু আমাদের একটা শোরুম থেকে কিনতে হবে। এরপর আছে দেখো বিপণনের ক্ষেত্রেও আমাদের একটা শোরুম বা দোকানের হেল্প নিতে হবে। এরপর আছে এখানে দেখো রক্ষণাবেক্ষণ, তারপর এই যে এখানে যে বললো বিক্রয়োত্তর সেবা, অর্থাৎ কি, এই যে আমরা মোবাইল ফোনটা কিনলাম, কেনার পরে সাপোজ আমাদের কোনো পার্টস নষ্ট হইলো অথবা কোনো ত্রুটি বের হলো, তো সেক্ষেত্রে কি আছে, সার্ভিস সেন্টার আছে। এগুলোতে কিন্তু সাধারণ মানুষের, অর্থাৎ যারা এই কাজগুলো পারে তাদের কিন্তু কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এটাই আর কি বলেছে এখানে। এরপর দেখো, বিভিন্ন মোবাইল সেবা প্রদান, মোবাইল ফোনে বিল পরিশোধের জন্য দেশে প্রতিনিয়ত বিল পরিশোধ কেন্দ্র বৃদ্ধি পাচ্ছে। এই সকল কেন্দ্রে যে কোনো মোবাইল গ্রাহক তার মোবাইলের বিল পরিশোধ সহ অন্যান্য মোবাইল সেবা গ্রহণ করতে পারে। আচ্ছা, এই লাইনটা দ্বারা কি বুঝিয়েছে, এখন আমরা কিন্তু অনেক বিলই মোবাইল ফোনের মাধ্যমে দেই। যেমন হচ্ছে এই যে বিদ্যুৎ বিল, তারপর আছে গ্যাস বিল, এরপর আছে ওয়াইফাই বিল, এগুলো কিন্তু আমরা মোবাইল ফোনের মাধ্যমে দিয়ে থাকি। তো এক্ষেত্রে কি হয়েছে যে আমরা যারা আছি, আমরা যারা শহরে বাস করি, তারা তো আমরাই দিতে পারি, তাই না? আমাদের মোবাইল ফোনের মাধ্যমে বিকাশ ইউজ করে দিতে পারি। কিন্তু এই যে গ্রাম এলাকা যেগুলো আছে, সেখানে কিন্তু একজন লোক নিয়োগ আছে, সে কিন্তু তার ফোনের মাধ্যমে, তার বিকাশের মাধ্যমে এই যে সাধারণ মানুষের এই বিলগুলো দিয়ে দেয়। তো এটাই আর কি এখানে বলেছে। এরপর আছে কি, নতুন খাতের সৃষ্টি। মোবাইলে প্রযুক্তি বিস্তারের ফলে মোবাইল ব্যাংকিংয়ের মতো অসংখ্য নতুন খাতের সৃষ্টি হয়েছে, যার মাধ্যমে অনেক নতুন কর্মপ্রত্যাশীদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। আচ্ছা, এই যে মোবাইল ব্যাংকিং বললো, এই যে রকেট, উপায়, বিকাশ, নগদ, এগুলো, তো এগুলো খাত যত বৃদ্ধি পেয়েছে, সেই কোম্পানিগুলোতে তো এখন মানুষ দরকার, তাই না? কর্মী দরকার যারা কাজ করবে। তো এই ক্ষেত্রে কি হয়েছে, সেখানে কর্মসংস্থানের বৃদ্ধি হয়েছে সেই খাতগুলোতে। আচ্ছা, এখন নিচে দেখি কি লেখা। শুধু কর্মসৃজন নয়, কর্মপ্রত্যাশীদের কাজের সুযোগ প্রাপ্তিতেও ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তির বড় ভূমিকা রয়েছে। পূর্বে যে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট দপ্তরের নোটিশ বোর্ড, বড় বড় সরকারি প্রতিষ্ঠানের দেওয়ালে সেঁটে দেওয়া হতো। এছাড়া বড় বড় কোম্পানি বা সরকারি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পত্রপত্রিকায় বিজ্ঞাপন আকারে প্রকাশিত হতো। আইসিটি বিকাশের ফলে বর্তমানে ইন্টারনেট জব সাইট নামে নতুন এক ধরনের সেবা চালু হয়েছে। এই সকল জব সাইটে নিয়োগকারী প্রতিষ্ঠান সরাসরি তাদের বিজ্ঞাপনটি বা বিজ্ঞপ্তি প্রচার করতে পারে। অর্থাৎ কি, আগে আমরা যখন এই যে আগে আমরা যখন চাকরি খুঁজতাম, তখন কি করতে হতো, যেই সাপোজ পানি উন্নয়ন বোর্ডে আমরা চাকরি খুঁজবো, তো সেক্ষেত্রে কি করতে হতো, নোটিশ বোর্ড দেখতে হতো কিন্তু আগে। বা একটা কোম্পানিতে জব সার্কুলার ছাড়ছে,
তো সেই ক্ষেত্রে আগে কি হতো, সেই কোম্পানিতে যে তাদের নির্দিষ্ট নোটিশ বোর্ডটা দেখতে হতো। আচ্ছা, এরপরে আরেকটু ডেভেলপ হইলো, কি হইলো, পত্রিকায় পত্রিকা যে আছে না, পত্রিকায় দেখা শুরু করলাম আমরা যে আসলে কি এই কোম্পানিতে জব আছে নাকি ওই কোম্পানিতে জব আছে নাকি, পত্রিকায় দেখা শুরু করলাম। এরপরে আরো ডেভেলপ হয়ে কি হয়েছে, এখন আইসিটির মাধ্যমে কি হয়েছে, একটা সাইটই হয়েছে যেটাকে বলে জব সাইট। এই জব সাইট বা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ঢুকলে কিন্তু আমরা দেখতে পারি যে কোন কোম্পানি কোন জবটা বা কোন পোস্টটার জন্য সার্কুলার অর্থাৎ বিজ্ঞপ্তি প্রচার করেছে বা প্রচারণা করেছে। তো আমরা জাস্ট সেখানে ইন করে আমরা যে অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে সেখানে যোগদান করতে চাই, সেটা জাস্ট ফর্মটা ফিল আপ করে দিয়ে আমাদের যে সিভি আছে সেটা জমা দিলে কিন্তু খুব ইজিলি ঘরে বসে এই কাজগুলো সম্পন্ন করতে পারি। এটাই আর কি এখানে বলেছে। শুধু তাই নয়, নিয়োগকারী প্রতিষ্ঠানসমূহ তাদের ওয়েবসাইট কিংবা ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ সাইটেও বিনামূল্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে। ফলে কর্মপ্রত্যাশীদের একটি বিরাট অংশ বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানতে পারে। অর্থাৎ কি, আগে জানতে অনেক টাইম লাগতো, কিন্তু এখন জাস্ট আমাদের হ্যান্ডসেট অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে, স্মার্টফোনের মাধ্যমে এই যে সোশ্যাল মিডিয়া বলেন, তারপরে এদের যে ওয়েবসাইটগুলো আছে এগুলোতে কিন্তু খুব ইজিলি জানতে পারি। এছাড়া এরূপ কোনো সাইটে কর্মপ্রত্যাশীগণ নিজেদের নিবন্ধিত করে রাখতে পারেন। সেক্ষেত্রে যে কোনো নতুন কাজের খবর প্রকাশিত হওয়া মাত্র নিবন্ধিত ব্যক্তি ইমেল বা এসএমএস এর মাধ্যমে এ সম্পর্কে অবহিত হতে পারে। এখন এখানে কি বলেছে, এখানে বলেছে যে এই যে যেমন জব সাইটের যে বিভিন্ন ওয়েবসাইটগুলো আছে না, এই ওয়েবসাইটে যদি লগ ইন করা থাকে, অর্থাৎ আপনার মোবাইল নাম্বার, এরপর জিমেইল, এগুলো দিয়ে যদি লগ ইন করা থাকে, আপনার যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, তো সেক্ষেত্রে কি হয়, সাপোজ একটা কোম্পানিতে জবের জন্য মানে বিজ্ঞপ্তি ছেড়েছে, তো সেইটা আপনার মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে অথবা ইমেইলের মাধ্যমে কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছায়। এটাই আর কি বলেছে এখানে। এরপর সেক্ষেত্রে এটা তো পড়লাম। আচ্ছা, বাংলাদেশেও এ ধরনের ওয়েবসাইট চালু আছে, যেমন pdjobs.com, careerjet.com, পিডি ইত্যাদি। তো এই দুইটা আমাদের একটু মনে রাখতে হবে যে বাংলাদেশের যে জব সাইটগুলো আছে তার মধ্যে অন্যতম কোন দুইটা, এই দুইটা মনে রাখলে হবে। আচ্ছা, এরপর কি আছে, ঘরে বসে আয়ের সুযোগ। এটা কিন্তু ইন্টারেস্টিং, বিশেষ করে আমরা যারা স্টুডেন্ট আছি তাদের জন্য। কিভাবে, নিচে পড়লে আমরা বুঝতে পারবো। ইন্টারনেটের বিকাশের ফলে বর্তমানের তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য ঘরে বসে অন্য দেশের কাজগুলো করে দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে, ভাইয়া এখানে তৃতীয় বিশ্বের দেশগুলোর কথাটা বলা হয়েছে, এই তৃতীয় বিশ্বের দেশগুলো কোনগুলো? আচ্ছা, এই তৃতীয় বিশ্বের দেশ বলতে এখানে যেগুলো দেশগুলো আর কি কম উন্নত বা এই যে মানে শিক্ষাক্ষেত্রে এতটা ডেভেলপ না আর কি, কম উন্নত দেশগুলোকে আর কি বোঝাচ্ছে। যেমন বাংলাদেশ আছে, আরো অনেক দেশ আছে, পাকিস্তান, তারপরে ইন্ডিয়া, এগুলো আর কি, এই টাইপের দেশগুলো। তো এগুলোর জন্য কি হয়েছে, ঘরে বসে অন্য দেশের অর্থাৎ যেগুলো উন্নয়নশীল দেশ, যেমন ইউনাইটেড স্টেট, এরপরে আরো দেশগুলো যেগুলো আছে উন্নয়নশীল, দুবাই, এগুলো দেশের কথা বলেছে। তো এই দেশগুলোর কাজ করে দেওয়ার ঘরে বসে কিন্তু সুযোগ হয়েছে এই যে বাংলাদেশ, তারপর পাকিস্তান, ইন্ডিয়া, এগুলো দেশগুলোর জন্য। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজের অনেক কাজ, যেমন ওয়েবসাইট উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, মাসিক বেতন ভাতার বিল প্রস্তুতকরণ, ওয়েবসাইটে তথ্য যুক্তকরণ, সফটওয়্যার উন্নয়ন ইত্যাদি অন্য দেশের কর্মীর মাধ্যমে সম্পন্ন করে থাকে। এটিকে বলা হয় আউটসোর্সিং। আচ্ছা, এইটা আমাদের দরকার যে আউটসোর্সিং কাকে বলে। ইন্টারনেট সংযোগ থাকলে যে কেউ এই ধরনের কাজের সাথে যুক্ত হতে পারে। এক্ষেত্রে কাজের দক্ষতার পাশাপাশি ভাষার দক্ষতাও সমানভাবে প্রয়োজন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি নিজেও কিন্তু এই কাজগুলো করেছি। 2021, 22, 23 এগুলো সালগুলোতে এই কাজগুলো আমি করেছি। এই জন্য দরকার একটা স্ট্রং ইন্টারনেট সংযোগ। এরপর দরকার হচ্ছে ভাষা, অর্থাৎ ইংলিশ আপনাকে জানতেই হবে, ইংলিশে ক্যাপাবল হতেই হবে। আদারওয়াইজ কিন্তু একজন বায়ারের সাথে বা একজন ক্লায়েন্টের সাথে ঠিকভাবে কথা বলা যায় না। এখন অনেক আইটি সেক্টর আছে যারা কিনা বায়ারদের সাথে বা ক্লায়েন্টদের সাথে মিটিং করে দেয়, তারাই ইংলিশে কথা বলে মিটিং করে দেয়। কিন্তু আমাদের সময় এটা ছিল না, আমাদের সময় নিজেদেরই আর কি ক্লায়েন্টদের সাথে কথা বলতে হতো। তো এই যে এখানে দেখেন, এই সকল কাজ ইন্টারনেট অনেক সাইটে পাওয়া যায়, এর মধ্যে জনপ্রিয় কয়েকটি। তো এই যে এখানে যেগুলো মানে এখানে যতগুলো আপনি সাইট দেখতেছেন সবগুলো সাইটে কিন্তু আমার অ্যাকাউন্ট আছে। তো এর মধ্যে জনপ্রিয় এগুলো মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য। আপওয়ার্ক,
আপওয়ার্কে কিন্তু আমরা বেশি ক্লায়েন্ট পাই, এই যে এখনও কিন্তু আপওয়ার্কে ক্লায়েন্ট পাওয়া যায়। এরপর আছে কি freelancer.com, এখানেও কিন্তু পাওয়া যায়। এরপর আছে কি ইল্যান্স.com, বাংলাদেশের মুক্ত পেশাজীবীগণ ফ্রিল্যান্সার এই সকল সাইট ব্যবহার করে আত্মকর্মসংস্থানে সক্ষম হচ্ছে। আচ্ছা, আরেকটা ফেমাস আছে, সেটা হচ্ছে আপনার ফাইবার। কিন্তু ফাইবারে কিন্তু এখন কাজ পাওয়া অনেক চ্যালেঞ্জিং, এখন কিন্তু কাজ পাওয়াই যায় না বললে চলে। আচ্ছা, সেটার নাম এখানে দেওয়া নেই। আচ্ছা, বাংলাদেশের মুক্ত পেশাজীবীগণ ফ্রিল্যান্সার এই সকল সাইট ব্যবহার করে আত্মকর্মসংস্থানে সক্ষম হচ্ছে। আচ্ছা, মুক্ত পেশাজীবীগণ তাদের কি বলে ইংলিশে? ফ্রিল্যান্সার বলে, এটা মনে রাখবেন। আউটসোর্সিং এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এখনো কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তবে অনেক আইটি সেক্টর কিন্তু মানে ভেজাল আছে, তারা কিন্তু এক কথায় স্ক্যামার বলতে পারে। তো এগুলো থেকে সাবধান, অনেকেই কিন্তু ডলারের প্রলোভন দেখাবে, সাবধান এগুলো থেকে। আচ্ছা, যোগাযোগ করার পদ্ধতিকে মোটামুটি দুই ভাগে ভাগ করা যায়, একমুখী আর হচ্ছে কি দ্বিমুখী। তাহলে যোগাযোগ করার পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। যখন একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান অনেকের সাথে যোগাযোগ করে, সে পদ্ধতিকে বলা হয় একমুখী, যাকে ইংরেজিতে ব্রডকাস্ট বলে। এটা আমাদের দরকার, ব্রডকাস্ট কাকে বলে? আচ্ছা, রেডিও টেলিভিশন তার সবচেয়ে সহজ উদাহরণ, যেখানে রেডিও বা টেলিভিশন বা টিভি স্টেশন থেকে সবার জন্য অনুষ্ঠান প্রচার করা হয়। যাদের জন্য অনুষ্ঠান প্রচার করা হয় তারা কিন্তু পাল্টা যোগাযোগ করতে পারে না। কোনো লাইভ অনুষ্ঠানে দর্শক বা শ্রোতাদের অবশ্যই ফোন করে যোগাযোগের সুযোগ করে দেওয়া হয়, সেক্ষেত্রে লক্ষ লক্ষ শ্রোতাদের মধ্যে দুই একজন যোগাযোগ করতে পারে, এটা কিন্তু আমরা দেখি। কাজেই কাজেই এটি আসলে একমুখী ব্রডকাস্টই থেকে যায়। আচ্ছা, প্রক্রিয়াভেদে যোগাযোগ বিভিন্ন রকম হতে পারে, মৌখিক, লিখিত, অমৌখিক এবং অনেক সময় সংকেতের সাহায্যেও যোগাযোগ করা যায়। 1971 সালের 25শে আগস্ট দিবাগত রাত 2টা 15 মিনিটে প্রচণ্ড বিস্ফোরণের শব্দে পুরো চট্টগ্রাম বন্দর কেঁপে ওঠে। এইটা আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা যুদ্ধের কাহিনী। আচ্ছা, সেই রাতে মুক্তিযুদ্ধ নৌ কমান্ডারদের একটি দল পাকিস্তানি সেনাবাহিনীর সতর্ক পাহারা ফাঁকি দিয়ে বন্দরের অসংখ্য জাহাজের মাইন লাগিয়ে ডুবিয়ে দিয়েছিলেন। জাহাজগুলো ডুবে বন্দরে ঢোকার রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল, তাই তখন দেশি বিদেশি কোনো জাহাজই আর আসতে পারছিল না। মুক্তিযুদ্ধে এটি ছিল অনেক বীরত্বপূর্ণ একটি অভিযান। কিন্তু তোমরা কি জানো, নৌ কমান্ডার এই দুঃসাহসিক দলটিকে সে অভিযানের দিনক্ষণটি কেমন করে জানানো হয়েছিল? তাদের সাথে যেহেতু যোগাযোগের কোনো উপায় ছিল না, তাই মুক্তিযোদ্ধাদের অনুরোধে আকাশবাণী রেডিও থেকে 13ই আগস্ট বেজে ওঠে বিখ্যাত গায়ক পঙ্কজ মল্লিকের গাওয়া একটি গান। তাহলে কোন রেডিও থেকে? আকাশবাণী রেডিও থেকে। কতই আগস্ট? 13ই আগস্ট। আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, সেটি শুনে নৌ কমান্ডোরা বুঝতে পেরেছিল তাদের এখন আঘাত হানার সময় এসেছে। এতদিন পরে তোমাদের কাছে এ ঘটনাটি অবিশ্বাস্য মনে হতে পারে। রেডিও বা টেলিভিশনের মাধ্যমে অনেক দূরেও তথ্য পাঠানো যায়। তথ্য প্রযুক্তির যুগান্তকারী উন্নয়নের জন্য আজকাল রেডিও বা টেলিভিশনের অনুষ্ঠানেও একটা বিশাল পরিবর্তন এসেছে। টেলিভিশনের দুই একটি চ্যানেলের পরিবর্তে এখন শত শত চ্যানেল দেখা যায়। আচ্ছা, আগে কিন্তু দুই একটা চ্যানেল দেখা যায়। তো জাস্ট আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি যে আমাদের টেলিভিশনে জাস্ট একটা অ্যান্টেনা ছিল, এই অ্যান্টেনা দিয়ে একটা চ্যানেল ধরতো, জাস্ট বিটিভি। এটা কিন্তু ক্লিয়ার দেখা যেত, আর কোনো চ্যানেল দেখা যেত না। তো এইটাই বলেছে, কিন্তু এখন যত ডেভেলপ হচ্ছে তত কিন্তু আমাদের চ্যানেল বেড়েছে, অনেক চ্যানেল হয়েছে এখন। টেলিভিশনে দুই একটি চ্যানেলের পরিবর্তে এখন শত শত চ্যানেল দেখা সম্ভব। আচ্ছা, বাংলাদেশে বসেই একজন সারা পৃথিবীর অনেক টেলিভিশন চ্যানেল দেখতে পারে। শুধু যে আমরা অসংখ্য চ্যানেল দেখতে পারি তা নয়, সারা পৃথিবীর যে কোনো প্রান্তে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কিছুক্ষণের মধ্যে চ্যানেলগুলোতে দেখতে পারি। আচ্ছা, এখন এই যে বিদেশি চ্যানেলগুলো আপনারা দেখবেন, যাদের বাসায় টেলিভিশন আছে তারা দেখবেন। আমাদের বাসায় যেহেতু এখন টেলিভিশন আর নাই, আমরা ইউজ করি না, আমার কম্পিউটার আছে, কম্পিউটারে কিন্তু আমি নিউজগুলো দেখি। তো যাদের বাসায় টেলিভিশন আছে তারা দেখবেন যে বিবিসি নিউজ আছে, এমন অনেক চ্যানেল আছে যেগুলো কিন্তু বাইরের দেশের খবরগুলো প্রচার করে থাকে। তো সেগুলো দেখার মাধ্যমে কিন্তু আমরা তৎক্ষণাৎ সেই দেশের খবরটা জানতে পারছি। এই লাইন দ্বারা সেটাই বুঝিয়েছে। ব্রডকাস্ট পদ্ধতির যোগাযোগের আরও উদাহরণ হচ্ছে খবরের কাগজ এবং ম্যাগাজিন। অর্থাৎ কি, এইটা দ্বারা একমুখী
যোগাযোগ হয়। আপনি যে মানে এই যে খবরটা পেয়েছেন, এই খবরের প্রেক্ষিতে আপনি যে কোয়েশ্চেন করবেন, এই কোয়েশ্চেনটা করার কোনো সুযোগ থাকে না। খবরের কাগজে আমরা যেটা দেখি সেটাই কিন্তু আমরা ধরে নেই। এইটার ক্ষেত্রে আমাদের যে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা কিন্তু করতে পারি না। এইজন্য এটাকে একমুখী যোগাযোগ বলেছে, অর্থাৎ ব্রডকাস্ট। আচ্ছা, তো আমরা এই ব্রডকাস্ট কাকে বলে আশা করি ক্লিয়ার। এখন নিচে আমরা দেখি, এখানে আরেকটা কি বলছে, এগুলো দেখার জন্য শুধু যে কম্পিউটার লাগে তা নয়, স্মার্টফোনেও দেখা সম্ভব। যোগাযোগের একমুখী ব্রডকাস্ট পদ্ধতির সম্পূরক রূপটি হচ্ছে দ্বিমুখী যোগাযোগ, যার সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে টেলিফোন। তোমরা সবাই জানো যে টেলিফোন দুজন একই সাথে পরস্পরের সাথে যোগাযোগ করতে পারে, অর্থাৎ কি এই পাশ থেকেও কথা বলছে, ওই পাশ থেকেও কথা বলছে, অর্থাৎ দ্বিমুখী একটা যোগাযোগ এখানে ক্রিয়েট হচ্ছে। মাত্র এক যুগ আগেও বাংলাদেশে শুধু সচ্ছল ও সামর্থ্যবান মানুষের কাছে টেলিফোন ছিল, কিন্তু এখন কিন্তু সকলের বাসায় কিন্তু এই যে স্মার্টফোন আছে। এখন এদেশে যে কোনো মানুষ মোবাইল ফোনে একে অন্যের সাথে যোগাযোগ করতে পারে, এবং এটি সম্ভব হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তির অভূতপূর্ব উন্নয়নের জন্য। আচ্ছা, বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর দেশের বাইরে থেকে কাজ করে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করে, যাদের কি বলে প্রবাসী বলে। এখন তাদের আত্মীয়-স্বজন ইচ্ছে করলেই তাদের সাথে যোগাযোগ করে কথা শুনতে পারে কিংবা দেখতে পারে। আচ্ছা, আগে কি হতো? আগে যারা এই যে আমাদের প্রবাসী ভাইরা আছে, প্রবাসী অনেক আঙ্কেল আছে, তারা কি করতো? তাদের বাসা থেকে চিঠি পাঠানো হতো। চিঠি পাঠানো হতো তাদের কাছেও, কিন্তু ১ মাস পর, অর্থাৎ ১ মাস ২ মাস পর চিঠিটা যাইতো। দেন তারা কি করতো? ওইখান থেকে এই চিঠিটা রিপ্লাই পাঠাতো। তো সেটা আবার ১ মাস ২ মাস পর আবার তাদের আত্মীয়-স্বজনদের কাছে আসতো। কিন্তু এখন কিন্তু চাইলেই এই যে ভিডিও কলের মাধ্যমে আমরা তাদের দেখতে পারি, তাদের খবর নিতে পারি, তৎক্ষণাৎ খবর নিতে পারি যে তারা কেমন আছে, কি করছে। এটাই আরকি এখানে বলেছে। এখন তাদের আত্মীয়-স্বজন ইচ্ছে করলে তাদের সাথে যোগাযোগ করে কথা শুনতে পারে কিংবা দেখতে পারে। আর এই কাজটি করা সম্ভব হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। একসময় মানুষের নামটি ছিল পরিচয়। এখন নামের পাশাপাশি আরেকটি পরিচয় খুব গুরুত্বপূর্ণ হয়ে এসেছে, সেটি হচ্ছে তার ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, আমাদের সকলেরই কিন্তু একটা ইমেল অ্যাড্রেস আছে। কয়েকটি অক্ষর বা বিশেষ চিহ্ন দিয়ে একটি ইমেল অ্যাড্রেস তৈরি হয়, এবং এটি দিয়ে পৃথিবীর যেকোনো জায়গা থেকে যেকোনো মানুষ যোগাযোগ করতে পারে। আচ্ছা, এই যে উপরে আমরা আউটসোর্সিংটা পড়লাম না? এই যে, তো এই ক্ষেত্রে আপনি যদি একজন ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে চান, আপনি কিন্তু তার ইমেইলে মেইলটা পাঠাবেন। আদারওয়াইজ কিন্তু কোনো যোগাযোগ করার ওয়ে নাই। আপনি তো চাইলেই তার ফোনে কল দিতে পারবেন না। কারণ তারা অনেক ব্যস্ত মানুষ। আর সবসময় বিজি থাকে এক কথায়। এইজন্যই কিন্তু তারা কি চায় যে আপনি তাদের কাজটা করে দেন। এই কাজটা তারা পারে না এমন কিন্তু কোনো কথা নাই। তারা কিন্তু পারে। কিন্তু তারা কাজের মানে যে এত কাজের চাপ, আর তারাও সবসময় বিজি থাকে, এজন্য কিন্তু করতে পারে না। তো এই যে তাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস থাকা লাগবে, এবং আমরা এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারবো। এটাই আরকি এখানে বলেছে যে এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনি চাইলে যেকোনো বিশ্বের যেকোনো মানুষের সাথে, হোক সে ধনী গরিব যে হোক, তার সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন। তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গিয়েছো পৃথিবীর মানুষের ভেতর এখন যোগাযোগের বেশিরভাগ হয়ে থাকে ইমেইলে। বড় বড় কোম্পানি, বড় বড় মানুষ, বড় বড় যারা আরকি বিলিয়নার আছে, বড়লোক আছে, তাদের সাথে কিন্তু এই ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে হয়। তথ্য যোগাযোগ প্রযুক্তির অন্যতম একটি ক্ষেত্র হলো সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে কি বোঝায়? টুইটার, ফেসবুক, আর কি সোশ্যাল মিডিয়া যাকে বলে। টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, আরও অনেক আছে। আজকাল সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে একজন একই সময়ে অনেকের সাথে যোগাযোগ করতে পারে। সংগঠিত হতে পারে, এমনকি সংগঠিত হয়ে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে। কাজেই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তথ্য যোগাযোগ প্রযুক্তি সারা পৃথিবীর সকল মানুষের ভেতরে যোগাযোগটা বাড়িয়ে দিয়ে একটি নতুন পৃথিবীর জন্ম দিয়েছে বা দিতে শুরু করেছে, যেখানে ভার্চুয়াল জগতে সবাই সবার পাশে আছে। ভার্চুয়াল অর্থ কাল্পনিক। মনে রাখবেন, ভার্চুয়াল অর্থ কাল্পনিক। কাল্পনিকভাবে কি আছে? সবাই সবার পাশে আছে। তোমরা হয়তো জেনে থাকবে যে ভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থান করেও ভার্চুয়াল জগতে বা ইন্টারনেটে সভা বা সম্মেলন করা, সেমিনার আয়োজন করা, ভার্চুয়াল ক্লাসরুম তৈরি করা যায়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে সভা করা, টেলিমেডিসিনের ক্ষেত্রে ডাক্তার, রোগী
ও হসপিটালের সাথে সভা করা, সামাজিক যোগাযোগ রক্ষার ক্ষেত্রে কমিউনিটির মধ্যে ভার্চুয়াল গেট টুগেদার আয়োজন করা ইত্যাদি কাজে বর্তমানে ওয়েব কনফারেন্সিং প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ওকে, ওয়েব কনফারেন্সিং বলতে ইন্টারনেটের বিভিন্ন মিডিয়া, অডিও, ভিডিও অথবা উভয় ব্যবহার করে ওয়েব সেমিনার, ওয়েবকাস্ট এবং ওয়েব মিটিং সহ বিভিন্ন ধরনের অনলাইন কনফারেন্স সভাকে বোঝানো হয়। আচ্ছা, এটা আমাদের দেখাতে হবে, আমি বুঝিয়ে দিচ্ছি। ওকে, শুরু থেকে আমরা বোঝাই এখন। আচ্ছা, এই যে ভার্চুয়াল এখানে বলেছে যে তোমরা হয়তো জেনে থাকবে যে ভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থান করেও ভার্চুয়াল জগতে বা ইন্টারনেটের সভা বা সম্মেলন করা। আচ্ছা, ইন্টারনেটের সভা বা সম্মেলন এটাকে মিটিং বলা হয়, ইংলিশে আমরা মিটিং বলি। তো আপনি চাইলে কিন্তু এখন এই যে আমরা করোনার মধ্যে কিন্তু এই জিনিসটা বেশি দেখেছি, যে কোভিড-19 গেল আমাদের, এখানে কিন্তু আমরা বেশি দেখেছি। আপনি চাইলেই একটা কোম্পানির সাথে ঘরে বসেই কিন্তু ডিল করতে পারছেন, ঘরে বসে কিন্তু একটা কোম্পানির সাথে মিটিং করতে পারছেন। তো এটাকে বলেছে যে ইন্টারনেটের সভা বা সম্মেলন করা, সেমিনার আয়োজন। আচ্ছা, একটা কোম্পানির সাথে আপনি সেমিনার আয়োজন করতে চান, আপনার একটা কোম্পানি আছে, আরেকটা কোম্পানির সাথে আপনি সেমিনার আয়োজন করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারেন। এরপর বলেছে ভার্চুয়াল ক্লাসরুম, এই যে অনলাইনে যে ক্লাস আপনারা করছেন এই যে এখন, তো এটাকে বলে হচ্ছে ভার্চুয়াল ক্লাসরুম। কাল্পনিকভাবে কিন্তু আমি আপনাদের মাঝে আছি, আপনাদের মনে হচ্ছে যে আমি আপনাদের পড়াচ্ছি, এটা কি কাল্পনিক না? কাল্পনিক। তো এই জন্য এটাকে বলেছে ভার্চুয়াল ক্লাসরুম। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে সভা করা। আচ্ছা, সাপোজ মনে করেন আমি একটা কোম্পানির সিইও, আপনারা হচ্ছেন আমার কর্মী। তো সেক্ষেত্রে কোভিড-19 সময় কেউ কিন্তু ঘর থেকে বের হতে পারেনি, তো সেই ক্ষেত্রে কি করেছি, আমি আপনাদের সাথে এই যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনাদের সাথে মিটিং করছি, সভা করছি। তো এইটাকে বলে আর কি, এই যে সভা করা। টেলিমেডিসিন এটা কি, এখন আপনি চাইলে কিন্তু বাংলাদেশে বসেই, সাপোজ আপনি সিঙ্গাপুরে চিকিৎসা নিতে চান, তো সেক্ষেত্রে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আপনি এই যে ঘরে বসেই নিতে পারতেছেন এই টেলিমেডিসিনের ক্ষেত্রে। এটাকে বলে আর কি টেলিমেডিসিন, যে আপনি ঘরে বসে ভার্চুয়ালি একটা ডাক্তারের সাথে কানেক্ট হতে পারছেন বিশ্বের আরেক দেশের। সামাজিক যোগাযোগের রক্ষার ক্ষেত্রে কমিউনিটির মধ্যে ভার্চুয়াল গেট টুগেদার। আচ্ছা, সাপোজ আপনাদের একটা টিম আছে অথবা আপনাদের একটা গ্রুপ আছে ফ্রেন্ডদের, তো আপনারা চাচ্ছেন যে গেট টুগেদার করতে, সকলে অনেক দিন পর এক হতে চাচ্ছেন, তো একটা গ্রুপ খোলার মাধ্যমে তো আপনারা এক হতে পারেন, তাই না? যেমনটা আমাদের বিভিন্ন স্কুল ফ্রেন্ড আছে, কলেজ ফ্রেন্ড আছে, তাদের সাথে আমরা একটা গ্রুপের মাধ্যমে অ্যাড আছি সবাই এক জায়গায়, তো এটাকে এইটাই বুঝিয়েছে এখানে। সো এখানে আমরা শেষ করলাম। এরপর দেখেন, সবাই অংশগ্রহণকারী ভিন্ন ভৌগোলিক দূরত্বে থাকা সত্ত্বেও ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার তাদের মুখোমুখি সাক্ষাৎ হওয়ার সুযোগ সৃষ্টি করে দেয়। আচ্ছা, এর মধ্যে কিন্তু এখন ফেমাস হচ্ছে জুম, এরপর আছে গুগল মিট, এগুলো হচ্ছে কি এই যে এই ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার। অন্যদিকে অডিও কনফারেন্সিং সফটওয়্যার সাধারণ টেলিফোনের তুলনায় কম ব্যয়ে ফোন করা বা টেলিকনফারেন্সিং করার সক্ষমতা তৈরি করে। এটা আমাদের দেশে এতটা সাড়া দিতে পারেনি, কিন্তু বহির্বিশ্ব বা বাইরের দেশগুলো যেগুলো আছে তারা কিন্তু এই যে এই টেলিকনফারেন্সিং এই ওয়েটা ইউজ করে থাকে। এরপর দেখেন, স্মার্টফোন, ট্যাব ও আধুনিক ল্যাপটপে ইন্টারনেট সংযোগ, ওয়েব ক্যামেরা, মাইক, স্পিকার ইত্যাদি বিল্ট ইন অবস্থায় থাকার ফলে সহজেই ওয়েব কনফারেন্সিং সফটওয়্যার ব্যবহার করা যায়। তবে ডেস্কটপ কম্পিউটারে এই সফটওয়্যার ব্যবহার করার জন্য ইন্টারনেট সংযোগ, ওয়েবক্যাম, হেডসেট অথবা মাইক্রোফোন ও অডিও স্পিকার প্রয়োজন হয়। আগে আমি ল্যাপটপেরটা বলি। ল্যাপটপের ক্ষেত্রে কি হয়, ল্যাপটপে কিন্তু বিল্ট ইন, অর্থাৎ যখন ল্যাপটপটা বানানো হয় তখনই কিন্তু এই যে ওয়েবক্যাম, এরপরে স্পিকার, মাইক্রোফোন, ইন্টারনেট সংযোগ, এগুলো কিন্তু আর কি দেওয়াই থাকে, মানে বিল্ড ইন করা থাকে। কিন্তু এই যে আমি পিসি চালাচ্ছি, আমার পিসির ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা নাই। আমাকে ওয়েবক্যামটা যেটা আছে, আমি এখন ওয়েবক্যামে শ্যুট করছি, তো এই ওয়েবক্যামটা আলাদা নিতে হয়েছে। এই যে ইন্টারনেট সংযোগের জন্য কিন্তু আলাদা আমাকে কেবল কিনতে হয়েছে। এরপর কি আছে, মাইক্রোফোনের জন্য এই যে মাইক্রোফোন আলাদা লাগিয়েছি। এরপর স্পিকার, দুই পাশে দুইটা স্পিকার আছে, তো সব কিছু কিন্তু আলাদাভাবে কিনতে হয়। এটাই আর কি বলেছে। আচ্ছা, এরপর কি বলেছে, ওয়েব কনফারেন্সিং সফটওয়্যারের বৈশিষ্ট্য, এটা আমাদের লাগবে একটু, এটা আমাদের একটু পড়তে হবে।
ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার উপযুক্ত হার্ডওয়্যার ব্যবহার করে ভিন্ন ভৌগোলিক দূরত্বের অবস্থানকারী ব্যক্তিদেরকে মিটিং চলাকালীন ভার্চুয়ালভাবে মুখোমুখি থাকার অভিজ্ঞতা দেয়। এই সফটওয়্যার একটি ভার্চুয়াল সভাঘর স্থাপন করে যেখানে দুজন ব্যক্তি থেকে শুরু করে কয়েক হাজার অংশগ্রহণকারী পর্যন্ত একত্র হতে পারে। এক্ষেত্রে একজন মডারেটর বা উপস্থাপক সভা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ কি, আমি আপনাদের সভা নিয়ন্ত্রণ করছি, আপনারা হচ্ছেন আমার কর্মী বা আপনারা হচ্ছেন মেম্বার। এক কথায় আপনারা হচ্ছে মেম্বার, আমি হচ্ছে আপনাদের সভা নিয়ন্ত্রণ করছি, এই মিটিংটা নিয়ন্ত্রণ করছি, এটাই আর কি বলেছে এখানে। এরপর অডিও কনফারেন্সিং সফটওয়্যারে যে কোনো জায়গা থেকে ফোন কল বা কনফারেন্সিং কল করার জন্য সহজ ও তুলনামূলক সস্তা আইপি টেলিফোনি ব্যবস্থা সংযুক্ত থাকে। অডিও কনফারেন্সিং সফটওয়্যার প্রায়ই কোনো ভিডিও কনফারেন্সিং সফটওয়্যারের সাথে সংযুক্ত থাকলে সাথে অন্তর্ভুক্ত থাকে, কারণ ব্যবহারকারী যাতে তার ক্যামেরা ফাংশন চালু না করেও সভায় অংশগ্রহণ করতে পারে। এখন কথা হচ্ছে যে এটা কিভাবে পাঠায়, এটা আপনার মেসেঞ্জারে ভিডিও কল দিবেন, ভিডিও কল দেওয়ার পর আপনারা ক্যামেরাটা অন করে দিবেন। তো এই যে একটা সিস্টেম, ভিডিও কলেই কিন্তু থাকে কিন্তু আমরা ক্যামেরা অন অফ করে রাখি, এটাই আর কি বুঝিয়েছে। এরপর কি আছে, ভিডিও স্ট্রিমিং। মডারেটর বা সবার উপস্থাপক তার কম্পিউটার থেকে অন্য সবার কাছে ভিডিও বা অন্যান্য মিডিয়া ফাইল প্রদর্শন বা শেয়ার করতে পারে। এই যে আমি করছি, যেমন আমার ওয়েব ক্যাম অন আছে, আপনারা আমাকে দেখছেন, প্লাস আমার কিন্তু এই যে স্ক্রিন অন আছে, যে আমার যে কম্পিউটারের স্ক্রিনটা আছে এটাও কিন্তু অন আছে। তো আমি এই স্ক্রিনে কি করছি এটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাই আর কি এখানে বলেছে। স্লাইড উপস্থাপনা। উপস্থাপক কোনো স্লাইড উপস্থাপনা কিংবা ব্যাখ্যা করার সময় স্লাইডটি সকল অংশগ্রহণকারী দেখতে পারেন। আচ্ছা, স্লাইড বলতে কি বোঝায়, আমি কিন্তু আগে বেশ কিছু ক্লাস নিয়েছি স্লাইড দিয়ে করিয়ে, কিন্তু এখন কিন্তু আমি স্লাইড ইউজ করছি না। আমি আপনাদের যে 2026 সালের আইসিটি বইটা আছে, এই যে 2026 সালের আইসিটি বইটাই কিন্তু ইউজ করছি। তো এটা কোনো স্লাইড না, এটা জাস্ট একটা পিডিএফ। ফাইল, স্ক্রিন এবং অ্যাপ্লিকেশন শেয়ার করে নেওয়া। সবার মডারেটরের দ্বারা শেয়ার করা কোনো ফাইল, স্ক্রিন এবং অ্যাপ্লিকেশন অংশগ্রহণকারীরা ব্যবহার করতে পারে। উপস্থাপক তার উপস্থাপনা চলাকালে তিনি নিজে কি দেখছেন এবং কি কি করছেন তাও দেখতে পারেন। আচ্ছা, এটা কিভাবে হয়, আমি কিন্তু এই যে এই ক্লাসের একটা রেকর্ড দিয়ে দিচ্ছি আপনাদের, তাই না? এই রেকর্ডটা কিন্তু আপনি যে কোনো সময় দেখতে পারেন। তো এটাই আর কি, এইভাবেই কিন্তু মানে এই যে ফাইলটা, স্ক্রিনটা এবং অ্যাপ্লিকেশনটা আমি শেয়ার করছি আপনাদের সাথে। এরপর অভ্যন্তরীণ বার্তা বা টেক্সট মেসেজ চ্যাট। সবাই অংশগ্রহণকারী নিঃশব্দ মিউট হওয়া সত্ত্বেও মডারেটরের জন্য প্রশ্ন বা অন্য অংশগ্রহণকারীদের কাছে মন্তব্য, অভ্যন্তরীণ বার্তা প্রেরণ এবং প্রশ্ন উত্তর ইত্যাদি বিষয়ে চ্যাট করতে পারেন। আচ্ছা, এইটা হয় জুমের ক্ষেত্রে, মানে এর আগের বছর আমার অনলাইনে স্টুডেন্ট ছিল, তো তাদের ক্ষেত্রে কি হতো, অনেকগুলো স্টুডেন্ট একসাথে থাকতো, তো সবাই একসাথে কোয়েশ্চেন করতো। সেক্ষেত্রে কি হয়, আমি তাদের মিউট করতাম, মিউট করে রাখতাম। তারা যে প্রশ্নটা আছে তারা কি করতো, এই যে চ্যাট করতো, মানে মেসেজের মাধ্যমে লিখতো। চ্যাট বক্সে একটা মেসেজ বক্স আছে, সেখানে তারা মেসেজ করে লিখতো, আমি জাস্ট আমার মাইকটা অন করে তাদের অ্যান্সারটা দিয়ে দিতাম। তো সেক্ষেত্রে কি হলো, ক্লাসের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলো না, এটাই আর কি বুঝিয়েছে এখানে। এরপর কি বলছে, হোয়াইট বোর্ড। সবাই অংশগ্রহণকারী কেউ চাইলে ভার্চুয়াল জগতের সাদা বোর্ডের মন্তব্য লেখা, চিত্র আঁকা এবং তাৎক্ষণিক কোনো কিছুর ব্যাখ্যা করার জন্য ব্যবহার করতে পারে। আচ্ছা, এখন অনেক সফটওয়্যারে কিন্তু এরকম হোয়াইট বোর্ড আছে, জুমেও কিন্তু আছে হোয়াইট বোর্ড। তো সে হোয়াইট বোর্ডে আমরা কিন্তু চাইলে এই যে এরকম একটা পেন আছে, পেনের মাধ্যমে এরকম করে লিখতে পারি আমাদের মন্তব্যটা। তো এইভাবে কিন্তু হোয়াইট বোর্ডে আমরা লিখতে পারি, এটা আর কি বলেছে এখানে। পূর্বনির্ধারিত সভা এবং ক্যালেন্ডার একত্রীকরণ। ওয়েব কনফারেন্সিং অ্যাপ্লিকেশনে মিটিং পরিকল্পনা করা যায়। সবাই অংশগ্রহণকারীদের সাথে মিটিং লিঙ্ক বিতরণ কাজে সহায়তা করে। এক্ষেত্রে ব্যবহারকারীর বিদ্যমান ক্যালেন্ডারের সাথে নির্ধারিত সভা অন্তর্ভুক্ত করে দেওয়া হয়, ফলে ক্যালেন্ডারের আমন্ত্রণ থেকে সরাসরি মিটিং সফটওয়্যারটি চালু করা যায়। ব্যবহারকারী ইমেইলের মাধ্যমে সবার আমন্ত্রণ প্রেরণ বা সামাজিক যোগাযোগের মাধ্যমে ওয়েবিনারের জন্য উন্মুক্ত সভার লিঙ্ক শেয়ার করতে পারেন। আচ্ছা, এখন আমি যদি জুমে আপনাদের একটা লাইভ ক্লাস নিতে চাই, তো সেই ক্ষেত্রে কি হবে, আমার কিন্তু একটা মেসেঞ্জার গ্রুপ থাকবে আপনাদেরকে নিয়ে।
সেই মেসেঞ্জার গ্রুপে আমি আপনাদের একটা নির্দিষ্ট টাইম বলে দিব যে আজকে আমি সন্ধ্যা 7টায় ক্লাস নিব। তো এই সন্ধ্যা 6:50 আমি আপনাদের সেই ক্লাসে ঢোকার জুম লিঙ্ক দিয়ে দেবো, জুম মিটিং লিঙ্ক দিয়ে দেবো। আপনারা জাস্ট সেখানে ট্যাপ করে আপনারা সেই মিটিংয়ে খুব ইজিলি এনরোল করতে পারেন। তো এটাই আর কি এখানে বলেছেন। তখন আপনি জাস্ট 6:50 যে লিঙ্কটা দিব সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনি সরাসরি আমার যে জুমে মিটিং, যে আমার যে মিটিংটা আছে সেখানে কিন্তু অ্যাড হয়ে যাবেন। এটাই আর কি এখানে বলেছে। এরপর সবার গোপনীয়তা রক্ষা বা এনক্রিপ্ট করা। নিরাপদ ওয়েব কনফারেন্সিং সফটওয়্যার সবার গোপনীয়তা রক্ষা করে থাকে। সবাই নতুন উপস্থাপীদের পরিচয় যাচাই করার জন্য ভার্চুয়াল ওয়েটিং রুম বা অনুমতি সেটিংসের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়। তাছাড়া তথ্য চুরি ঠেকাতে বিভিন্ন ধরনের এনক্রিপশন পদ্ধতিরও প্রয়োগ করা হয়। আচ্ছা, এখন আমি এখানে এটা বুঝিয়ে দিচ্ছি এটা কীরকম। এই যে এনক্রিপশন পদ্ধতিটা আছে, এনক্রিপ্ট পদ্ধতিটা আছে, এটা কীরকম আমি বলি। এটা হচ্ছে সাপোজ আপনি আমার সাথে মিটিংয়ে যুক্ত আছেন, তো আমি আপনাকে একটা ফাইল শেয়ার করব বা আমি আপনাকে একটা টেক্সট করব। এই টেক্সটটা সাপোজ আমি লিখব আপনি কেমন আছেন। এখানে আমি লিখি যে আমি লিখব আপনি কেমন আছেন, এটা আমি লিখলাম। তো এই যে এটা কি হবে, এটা যখন আমি পাঠাবো তখন এটা এইভাবে যাবে, এইভাবে, অথবা এইরকম গাণিতিক অনেক টেক্সট আকারে যাবে। তো কি হবে, এই যে আপনাকে যে আমি পাঠাচ্ছি মাঝখানে একটা গ্যাপ আছে কিন্তু আমাদের, আপনাকে পাঠানোর আগ পর্যন্ত আমাদের মধ্যে কিন্তু একটা গ্যাপ আছে। এই গ্যাপের মধ্যে যদি হ্যাকার বা কোনো অপ্রীতিকর কাজ করবে বা ক্ষতিকর কাজ করবে এরকম লোক, হ্যাকারই বলতে পারি, হ্যাকার যদি এই কোডটা দেখে সে কিন্তু কিছু বুঝবে না বা আইডেন্টিফাই করতে পারবে না। তো হ্যাকার কি করবে, হ্যাকার মনে করবে এটা একটা কোড, তো সে কিন্তু ধরতে পারবে না। কিন্তু আপনার কাছে যখন এটা যাবে, যাওয়ার পরে আপনি একটা জাস্ট কোডের মাধ্যমে এটাকে কিন্তু খুব ইজিলি এই যে এইভাবে পড়তে পারবেন যে আপনি কেমন আছে এইটা লেখা। তো সেই কোডটা কিন্তু আমি আপনাকে দিয়ে দেব বা আমি আপনাকে জানাই দেব। তো এইটাকে বলে হচ্ছে এনক্রিপশন পদ্ধতি। এটার ফলে কি হয়, এই যে আপনি আর আমার মধ্যে মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপের মধ্যে আমাদের যে পাঠানো ফাইলটা, আদান প্রদান করা ফাইলটা, এই ফাইলটা হ্যাকাররা পড়তে পারে না। তো আশা করি সবাই ক্লিয়ার। এরপর কি আছে, সবার রেকর্ডিং সুবিধা। ওয়েব কনফারেন্সিং সফটওয়্যার MP3 বা MP4 ফাইল ফরম্যাটে সম্পূর্ণ সভা অথবা সবার প্রয়োজনীয় অংশের ভিডিও বা অডিও রেকর্ড করার সুবিধা থাকে। ফলে সবার কার্যপত্র তৈরি অথবা কনফারেন্সটি বারবার ব্যবহার করার সুবিধা পাওয়া যায়। এই যে আমি যেরকম আপনাদের ক্লাসটা রেকর্ড করি তারপর কিন্তু আপনাদের কাছে দেই, এই সুবিধাটা কি বলেছে এখানে যে সবার রেকর্ড করার সুবিধা। জনপ্রিয় ওয়েব কনফারেন্সিং সফটওয়্যারের মধ্যে এই যে এগুলো মনে রাখতে হবে, এগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। জুম, ফেস টাইম, এরপর আছে ফেসবুক মেসেঞ্জার রুম, এরপর আছে মাইক্রোসফট টিম, সিসকো ওয়েব এক্স, এরপর আছে স্কাইপ, এরপর গুগল মিট। তো আমি যেগুলোতে মিটিং করেছি ক্লায়েন্টদের সাথে এই পর্যন্ত, জুম একটা, এরপর এই যে মেসেঞ্জার একটা, এরপর মাইক্রোসফট টিমেও মিটিং করেছি, গুগল মিটেও কিন্তু মিটিং করেছি। তো এগুলো আমার এগুলোকে আমি চিনি, আপনারা হয়তো এগুলোর মধ্যে আরও অনেকগুলোকে চেনেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত ক্লাস দেখার জন্য। ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে আমি বুঝতে পেরেছি। আচ্ছা, যেহেতু এই অধ্যায়গুলো হয়তো অধ্যায় কম দেওয়া আছে আইসিটিতে, কিন্তু সবগুলো কিন্তু বড় বড়, তো বোঝাতে একটু টাইম লাগবে। তো আপনারা ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ক্লাসগুলো দেখবেন। আর প্রত্যেকটা অধ্যায় শেষে আমি কিন্তু এর ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে দেবো, প্লাস সাজেশনও দিয়ে দেবো। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত ক্লাস দেখার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।